This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজকাল বাবা মা যখন নিজের মেয়েকে কলেজে বা কোথাও পাঠাচ্ছেন না, তখন কোথাও একটু ভয় থাকছেন, কোথাও একটু আশঙ্কায় থাকছেন, কারণ সারাদিন যে সমস্ত খবর দেখছেন, কারণ বেশ কিছু জায়গায় তাদেরকে কিভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু জানেন তো, এই হেনস্থার শিকার এবার ছাত্ররাও। শুধুমাত্র ছাত্রীরা যে নিরাপদ নয় সেইটা নয়, ছাত্ররাও নিরাপদ নয়। কেন বলছি জানাবো, তবে হটস্পটে আজকের ইস্যুগুলো কি কি রয়েছে সেই সঙ্গে আপনাদের পরিচয় করাই আজকে হটস্পটের প্রথম ইস্যু। হাওড়ার দিকে আমাদের নজর রাখতে হবে। নরসিংহের নরাধম হাওড়ার কলেজের ছবি আপনাদেরকে দেখাবো। ওই যে বললাম না, ছাত্ররাও নিরাপদ নয়। আদতে রাজ্যে কোন পড়ুয়া নিরাপদ সেইটা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় ইস্যু, সুপ্রিম কোর্টে ভোটার কার্ড বিতর্ক। দেখুন, বিহার বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা এই রাজ্যের শাসক দলকে কোথাও কি চিন্তায় ফেলছে। কারণ বাংলায় সেরকম কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না, তো সিদ্ধান্ত নেওয়া হলে কার সমস্যা সব থেকে বেশি সেদিকে অবশ্যই নজর থাকবে। তৃতীয় বিষয়, রং দেখে নিয়োগ। দেখুন, অনেকেই বলছেন এটা বাম আমলেও হতো, বর্তমান কালেও হয়, ভবিষ্যতেও হবে। বেসিক্যালি যারা বেকার যুবক, যারা পার্টির হয়ে কাজ করে, রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তাদেরকেই বিভিন্ন জায়গায় অস্থায়ী কর্মী পদে ঢোকানো হয়। সেটা আজ নতুন নয়, কিন্তু এবার কোথায় ঘটলো সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আপনাদের একটা বাইট শোনাই, একটা ফোনও শোনাই, শুনুন। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। যৌন অঙ্গের মধ্যে আমি লাস্টে লাথি মারি, তখন সে আহত ওই লেভেলে হয় যে আর তিনি পেরে উঠলেন না, তিনি পড়ে গেছিলেন। বলা হয়েছে যে তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো। তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক আমার বাবাকে, আমার বোন যে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের স্কুলের আতাপাতা সবকিছু জেনে আমাকে বলেছিল যে অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগে। জানি এই ফোনের কথাটা আপনারা ভুলে যাননি। কসবা ল কলেজে যখন ওই গণধর্ষণের ঘটনা ঘটল, তার মূল অভিযুক্ত হিসেবে মনোজিৎ মিশ্রের নাম উঠে এলো। তখন আরো এক অভিযোগকারী ঠিক এইভাবে অভিযোগ করেছিলেন মনোজিৎ মিশ্রের নামে। আর তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই মনোজিৎ মডেল কি কলেজে বিভিন্ন জায়গায় রয়েছে, মানে রাজ্যের কলেজে কলেজে এই মডেলটা কোথাও অনুসরণ করা হচ্ছে, না হলে হাওড়ার নরসিংহ কলেজের নাম আসবে কেন? সেই হাওড়ার নরসিংহ কলেজে প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের কুকীর্তি এবার ফাঁস হলো। নরসিংহ কলেজে র্যাগিং এর ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে এই মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এই সৌভিক রায়ের বিরুদ্ধে। অভিযোগ কি উঠছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন, আমাদের কিছু অংশ ব্লার করে দিতে হয় স্বাভাবিকভাবে, প্রত্যেকেই তো বাড়িতে দেখছেন না। অভিযোগ, জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত এই সৌভিক রায়। কি সাংঘাতিক, বুঝতে পারছেন? মানে ছাত্রীরাও নিরাপদ নন, ছাত্ররাও নিরাপদ নয়, এটা কি হচ্ছে? অভিযোগকারীর বক্তব্য শুনুন, কি অভিযোগ করেছে, সাংঘাতিক। কলেজে ভর্তি হই, তারপরে ইউনিয়ন রুমে আসতে বলা হতো। তারপরে যখন কলেজ শেষ হয়ে যেত, আমাদের ইভিনিং এ থাকতো বিকমটা। এবার ইভিনিং এ 8টার পরেই যখন সবাই বেরিয়ে যেত, ইউনিয়ন রুমে থাকতে বলা হতো কোনো কাজের নাম করে। যাই হোক, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো, তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচিস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন। মানে ওই মনোজিতের সম্পর্কে যখন অভিযোগকারীরা একের পর এক অভিযোগ করতো না, তখন যেরকম ঘেন্না লাগতো, আজও এই সৌভিক রায় সম্পর্কে যখন কথাগুলো শুনছি, সত্যি ঘেন্না পাওয়ার মতো। ভাবছেন এই অভিযোগকারী কোথাও অভিযোগ করেনি কেন এতদিন? তার সঙ্গে যখন ঘটনা ঘটেছে সে অভিযোগ করেছে। 2023-এ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি দিয়ে অভিযোগ করেছিল। সেই চিঠিও আপনাদের সামনে দেখাচ্ছে, কিন্তু আমরা সেই চিঠির কপি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও মেল করা হয়েছিল। অভিযোগপত্রের কপি ব্যাটরা থানার অ্যান্টি র্যাগিং কমিশনেও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাভাবিকভাবে এসএফআই এর পক্ষ থেকে কি দাবি উঠছে জানেন? বলছে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টেও এই ঘটনার সত্যতা প্রমাণ হয়ে যায়, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে এখনো পর্যন্ত
বহাল তবিয়তে রয়েছে টিএমসিপির রাজ্য সহ সভাপতি পদে এই হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী সৌভিক রায়। সে এখনো নিজের পদে রয়েছে, কিন্তু অভিযোগকারীরা দিনের পর দিন বিভিন্ন জায়গায় যে অভিযোগ করে গেছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসএফআই এর বক্তব্য শুনুন। ভাইপোর আর একটা মডেল ক্যাম্পাসগুলোকে অপরাধ চক্র পরিচালনা করার জন্য ক্যাম্পাসের মধ্যে, সেই মডেলটার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। মনোজিৎ মডেলকে ক্যাম্পাসে এই তৃণমূল সরকার, এই তৃণমূলের দল, এই টিএমসিপি তারা তৈরি করেছে, তারা মদত দিয়ে পুষ্ট করছে দিনের পর দিন। আর যে এই কুকীর্তি করেছে, মানে যে দাদা এই কুকীর্তি করেছে সৌভিক রায়, আমরা কিন্তু তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, না তিনি ফোন ধরেননি। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি দাবি করছেন প্রশাসনের কাছে যদি দোষী প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এতদিন ধরে যে একের পর এক অভিযোগপত্র জমা পড়লো, সেটা কি কোনো রকম তদন্ত করে দেখা হয়েছে? তাহলে প্রশাসনের কাছে দোষী প্রমাণিত হবে কিভাবে? কি বলছেন শুনুন। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। প্রমাণিত হলে দল, যদি সে ছাত্র নেতা হয়, যদি সেটা তুমিও হও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তোমার অসুবিধা নেই। দল জিরো টলারেন্সে বিশ্বাসী, যেই হোক, যদি দলের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ কিছু করে, দলের ঊর্ধ্বে কেউ নয়, দল দলের মতন ব্যবস্থা নেবে। দেখুন, অভিযোগপত্র আমাদের কাছে আছে, অভিযোগপত্র কাকে কাকে কোথায় মেল করা আছে, কবে মেল করা আছে সেটাও আপনারা মার্ক করে দেখতে পাচ্ছেন, কিন্তু এনারা বলছেন যে তাদের কাছে কোনো রকম অভিযোগ জমা পড়েনি। এ ব্যাপারে আমরাই টিএমসিপি রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম। প্রথমে তিনি দাবি করেন এই ধরনের কোনো ইমেল তার কাছে এসেছে বলে তাঁর জানা নেই। এরপর টিভি9 বাংলার তরফে তাকে সেই মেলের কপি আমরা পাঠাই, এমনকি টিভি9 বাংলায় সৌভিক রায়ের নির্যাতনের ছবিও তাকে দেখাই আমরা, কিন্তু তখনও তিনি দাবি করেন সৌভিক রায় নিয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। একবার শুনে নিন, দুপুর 2টোয় শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ঠিক কি দাবি করেছিলেন আমাদের কাছে। জানি না কোন মেল আইডিতে পাঠিয়েছে, কি আছে, আমি নিজের মেল আইডি বক্স চেক করতে হবে, এবং এটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবং সত্যতায় কিছু খুঁজে পাই নিশ্চিতভাবে করব। এবং তবে আবারও সাংগঠনিকভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। আমি আপনাকে আবারও বলছি, যেই ঘটনাটা ঘটেছে, যেই অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ আমরা আপনাকে বারবার দেখিয়েছি, কিন্তু তার মানে এই চিঠিটা এটা প্রমাণ করছে না আমার কাছে অভিযোগ আগে এসছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যে মেলটা দেখাচ্ছি সেটা দেখা যাচ্ছে 1 জুলাই 2024-এ শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে মেল করা হয়েছিল। হ্যাঁ, তিনি হয়তো মেল চেক করেনি বা তিনি জানেনই না, কিন্তু এই ভিডিও দেখার পর ইনস্ট্যান্ট একজন কারোর রিয়াকশন কি হবে, আচ্ছা এরকম ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু না, আমরা দেখলাম যে কোথাও একটা কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। আমরা কিন্তু অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করি যে শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, তিনি বলছেন তার কাছে কোনো রকম অভিযোগ জমা পড়েনি, তিনি কিছু জানেনই না। যদিও টিভি9 বাংলার কাছে খোদ অভিযোগকারী তিনি কি দাবি করছেন জানেন? তিনি টিএমসিপির রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকেই নয়, এমনকি ব্যাটরা থানা এবং অ্যান্টি র্যাগিং কমিটিকেও অভিযোগপত্র দিয়েছিলেন। তাহলে কি কেউ মেল চেক করেনি, কেউ অভিযোগ সম্পর্কে কিচ্ছু জানে না? তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি পদে সৌভিক রায় কি করে থাকে? তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন উল্টে তাকে মারধরের হুমকি দেওয়া হলো? শুনুন অভিযোগকারীর এই বক্তব্যটা। এটা নিয়ে শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে, যেমন দাদার সাহায্যেই আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের যাদের উপরে র্যাগিং হয়েছে তারা একত্রিত হয়ে। তারপরেও শ্রীরাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য কোনোভাবে আমাদেরকে চাপিয়ে দেয় বা আমাদেরকে বলে দেওয়া, আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করে এসে কমপ্লেন করেছে। তো ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয়। তাহলে স্পষ্ট শুনলেন, অভিযোগকারী শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিল, কিন্তু সৌভিক রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকেই পাল্টা হুমকি দেওয়া হয়েছে। আর এই অভিযোগ পাওয়ার পর না আমরা আবারও শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তিনি আর আমাদের ফোন ধরেননি। যাই হোক, এই খবরের পাশাপাশি আমরা অন্যদিকে নজর রাখি। তবে খবরের ধরনটাই এক, মানে কলেজে দাদাদের দাপট যেমন রয়েছে, আবার অস্থায়ী কর্মীদের দাদাগিরির গল্পও তো রয়েছে। কেন? কসবা ল কলেজে মনোজিৎ তো অস্থায়ী কর্মীই ছিল, সেই অস্থায়ী কর্মী তো গণধর্ষণের মূল অভিযুক্ত। তবে শুধু খাস কলকাতা কেন, জেলায় জেলায় একই ছবি।
ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী দাপটের ছবি এবার দেখাবো। অভিযোগ, অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ করা হয়েছে সেখানে, আর এরাই কলেজ দাপিয়ে বেড়াচ্ছে, যে কোনো অনুষ্ঠানে তারাই দাদা। তবে বিষয়টি মেনে নিয়েছেন ভাঙড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিক্রম রায়, তিনি সদ্য প্রাক্তন হয়েছে এবং তার কথাটা শুনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। শুনুন। চিরকালই হয়েছে, সিপিএম এর সময়ও হয়েছে, বিজেপি এলে তার সময়ও হবে। যারা যখন থাকেন তাদের সময় ছেলে পেলে কি করবে, বেকার ছেলে পেলে তারা এদিক সেদিক। তো সমস্ত কলেজে নন টিচিং স্টাফ লোকাল হয় এবং সেখানে চিরকালই কলেজগুলো স্থাপন হওয়ার পর থেকে তারা সমস্ত পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। সদ্য প্রাক্তন অধ্যক্ষের কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলছেন যে সবসময় এটা হয়। বেকার ছেলেপুলেরা কি করবে? বেকার ছেলেপুলেদের লোকাল পার্টি এইভাবেই কাজ দেয়। বেকার ছেলেপুলে, আমি একটুখানি তাদের পরিচয়টা বরং কয়েকজনের দিই। সূত্রে খবর, ভাঙড় কলেজে অস্থায়ী কর্মীদের তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কারা রয়েছে বলুন তো? ভোগালী 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী চিরঞ্জিত মণ্ডল। বলেছি না, খবর দেখাবো না, তথ্য সহ দেখাবো। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা শাহনাজ আলম রয়েছেন, প্রাক্তন জিএস জাকির খান রয়েছেন, প্রাক্তন জেলা পরিষদের ছেলে খায়রুল মীর রয়েছেন, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাচ্ছি। প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে যেমন রয়েছেন, তেমনি ছাত্র সংসদের নেতা শহীদুল ইসলাম রয়েছেন এবং টিএমসিপি নেতা নাজমুল হোসেন রয়েছেন, টিএমসিপি নেতা নূর মোহাম্মদ মোল্লা রয়েছেন। আমার একটা প্রশ্ন, বেকার ছেলেপুলে কি শুধুমাত্র একটা রাজনৈতিক দলেই রয়েছে? অন্যান্য রাজনৈতিক দল বা স্থানীয় কোনো ছেলে বেকার নয়? অনেকেই তো অভিযোগ করছেন যে রং দেখে তারপর কাজ দেওয়া হচ্ছে, কিন্তু জানো তো বিরোধীরা এই জায়গাটা ছেড়ে কথা বলবে না। বিরোধীরা মানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলেছেন জানেন? যারা দলকে টাকা তুলে দিতে পারবে তারাই কাজ পাবে। তৃণমূল নেতাদের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ঠিক এভাবেই আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী। তারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। তবে ভাঙড় কলেজ নিয়ে যখন কথা বলছি আর আমরা যখন প্রত্যেকটা পক্ষের বক্তব্য শোনাই, তখন অবশ্যই রাজ্যের শাসক দলের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। শওকত মোল্লা, যিনি ভাঙড়ের দায়িত্বে রয়েছেন, ভাঙড়ের নজরদারি করেন, তিনি কি বলছেন একবার শুনে নিন তো। ভাঙড় কলেজে যারা অস্থায়ী কর্মী হিসেবে আছে তারা দীর্ঘদিন ধরে আছে এবং আমি মনে করি সততার সঙ্গে দক্ষতার সঙ্গে তারা কাজ করছে। সবাইকে মনোজিত বানালে তাহলে ভুল হবে। তৃণমূল কংগ্রেসের ছায়াকে দেখে অনেকে ভয় পাচ্ছে, যার কারণে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে। যারা কলেজে কাজ করছে তারা শিক্ষিত, বেকার, যুবক, হতদরিদ্র, গরিব ফ্যামিলি থেকে তারা এসেছে। তারা একটা সময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, এটাই কি তাদের অপরাধ? গরিব ছেলে, পঞ্চায়েত সদস্যের স্বামী গরিব ছেলে, জেলা পরিষদের সভাপতির ছেলে গরিব ছেলে, হয়তো তাই সত্যি বিরোধীরা হয়তো প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, একটা বিষয় তৈরি করার চেষ্টা করছে। তবে এই বাহারুল যিনি রয়েছেন, বাহারুল ইসলাম সভাপতি ভাঙড় কলেজে, তিনি একটা প্রশ্ন তুললেন না, তৃণমূল করা কি অপরাধ? না, তৃণমূল করা সত্যি অপরাধ নয়, তবে দলের নাম ভাঙিয়ে দাদাগিরি করাতে অনেকের আপত্তি রয়েছে, বিশেষ করে বিরোধীদের আপত্তি রয়েছে। এরপর আমরা একটু অন্য খবরের দিকে নজর রাখি। ভাঙড়ের দিকে তো নজর রাখলাম, এবার রাজ্যেও, আমাদের রাজ্যেও তো ভোট আসছে, এই 26-এ ভোট রয়েছে, কিন্তু তার আগে জানেন তো বিহারে ভোট রয়েছে। আর সেই ভোটমুখী বিহারের উত্তাপ কোথাও আমার বাংলায় এসে পৌঁছেছে। বিতর্কের কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশিকা, যে বিতর্কের আঁচে ফুটছে জাতীয় রাজনীতি। নির্দেশিকার বিরোধিতায় প্রথম মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েছেন তেজস্বী, অখিলেশ যাদবরা। এবার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আলাদা করে বাংলার কথা উল্লেখ করা হয়েছে, যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে নিয়েছে সেটা যেন বাংলার ক্ষেত্রে না নেওয়া হয় এবং এই নির্দেশ যাতে প্রত্যাহার করা হয় তারও আবেদন করেছেন তিনি। বছর শেষে বিহারে ভোট, সেখানে ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা ঘিরে বিতর্কের জল ক্রমশই খোলা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব প্রমাণে নথি একমাত্র জন্মের শংসাপত্র। কমিশনের এই নির্দেশের জেরে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা বিরোধী দলগুলির।
কমিশনের নির্দেশিকার বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের সঙ্গে বাংলাতেও যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি। অসাংবিধানিক, তাই জন্য তা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে দিচ্ছি। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই আদালতের দ্বারস্থ হয়েছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলা তোড়জোড় করছে। আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি, কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোট দেওয়া। ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। ভোটমুখে বিহারে ভোটার তালিকার সংশোধন ঘিরে বিতর্ক, যার আঁচ পড়েছে বাংলায়। বছর ঘুরলে বিধানসভা ভোট, তাই বাংলাকে লক্ষ্য রেখেই এই নির্দেশিকা কিনা সেই প্রশ্ন তুলে প্রতিদিন সুর আরো চড়া করছে তৃণমূল। জবাব দিতে ছাড়ছে না বিজেপিও। বিজেপি জানে যে এ রাজ্যের বুকে ভোটে জিতবে না, যেহেতু এ রাজ্যে ভোটে জিতবে না, তাই ভোটে জেতার জন্য নতুন করে ব্যাকডোর দিয়ে যদি এনআরসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এ রাজ্য এসব মাদ্রামি বরদাস্ত করবে না। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। সম্মুখ সমরে যুযুধান, 26-এর ভোট এগিয়ে আসছে, এই ইস্যুতে বিতর্ক আরও চড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কয়েকদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে বরানগর থেকে টানা বারাকপুর পর্যন্ত মেট্রো চালু হবে, কিন্তু এই প্রকল্পে জানেন তো জলের পাইপলাইন সরানো নিয়ে কোথাও একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কলকাতা পুরসভার উচ্চ পর্যায়ের বৈঠকেও কোনো রকম সমাধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিটি রোডের নিচে যে কলকাতা পুরসভার পানীয় জলের পাইপলাইনগুলো রয়েছে সেগুলো। মেট্রো পিলারের জন্য ওই পাইপলাইন সরাতে হলে কলকাতা ও লাগোয়া এলাকা জলশূন্য হয়ে পড়বে। পাইপলাইন না সরিয়ে আদৌ প্রকল্প সম্ভব কিনা তা নিয়ে সংশয় মেট্রোর আধিকারিকরা। দেখুন আমাদের প্রতিবেদন। 2010-এ বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর সেই প্রকল্প ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। বিটি রোড ধরে প্রস্তাবিত প্রকল্পে মূল বাধা মাটির নিচে থাকা পুরসভার 6টি জলের পাইপলাইন। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত 12.5 কিলোমিটার পথ এই মেট্রো প্রকল্পের। পরিকল্পনা রয়েছে মোট 11টি স্টেশন তৈরির। পুরসভা সূত্র বলছে এই পথেই পলতা থেকে মোট 6টি পাইপলাইনে টালা জল প্রকল্পে পানীয় জল পৌঁছয়। মেট্রোর পিলার বসানোর জন্য সেই পাইপলাইনের অন্তত 3টিকে সরাতেই হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের দেওয়া পাইপ সরানোর প্রস্তাবে সায় দিতে নারাজ কলকাতা পুরসভা। কারণ ওই পাইপলাইন বন্ধ হলে গোটা উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন জলশূন্য হয়ে যাবে। আমাদের কাছে মেইন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না। জলের লাইনের সমস্যা না মিটিয়ে যে এই প্রকল্পের কাজ এক চুলো এগোনো সম্ভব নয় তা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না পর্যন্ত রাস্তার তলায় বা মাটির তলায় লুকিয়ে থাকা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিগুলোকে রিলোকেট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ততক্ষণ মেট্রো সম্প্রসারণের কাজ খুব কঠিন। প্রথম পর্যায়ে সেই কাজে প্রয়োজন হচ্ছে যে আইডেন্টিফিকেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলোকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কনস্ট্রাকশন অফ মেট্রো পায়ার। তবেই হচ্ছে যে বরানগর থেকে বিটি রোড বরাবর মেট্রো রেলের প্রকল্প এগোতে পারে। সমাধানের পথ খুঁজতে শুক্রবারই উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিল কলকাতা পুরসভা, কিন্তু সেখানেও সমাধানের কোনো দিশা দেখাতে পারেননি পুরসভার আধিকারিকরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মেট্রো লাইন ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও লাভজনক নয় বলে খারিজ করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর পর বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের নকশা জমা পড়বে। তার আগে কলকাতা পুরসভা, কলকাতা মেট্রো এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড যৌথভাবে সমীক্ষা করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
শুধু জলের লাইনই নয়, রাস্তার দুধারে জবরদখল উচ্ছেদ না করলে প্ল্যাটফর্ম তৈরি বা মেট্রোর কাজ শুরু করা অসম্ভব বলেই মনে করছেন মেট্রোর আধিকারিকরা। সব মিলিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প নিয়ে আশার আলো কার্যত অসম্ভব হয়ে পড়ছে, তা একান্তেই স্বীকার করে নিচ্ছেন মেট্রোর কর্তারা। একদিকে জবরদখল, অন্যদিকে পাইপলাইন, এই দুইয়ের জেরে এই প্রকল্প আদৌ দিনের আলো দেখবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বিটি রোড। এবার একটু মহেশতলার দিকে নজর রাখি। মহেশতলার নার্সের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্বামী বাড়ি না ফেরায় রাত 2টো নাগাদ স্বামীকে খুঁজতে তিনি বেরিয়েছিলেন। নাম শিল্পী বিবি। আর 2টা নাগাদ মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। মহেশতলা থানা পুলিশ গিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের গলায় ওড়না জড়ানো ছিল। খুনের অভিযোগ করেছেন মহিলার স্বামী। তদন্ত শুরু করেছে মহেশতলা থানা পুলিশ। আমাকে খবর কাছে বলে নাসি তোর বউ ওখানে মরে পড়ে আছে। হ্যাঁ 3টের পরে এসে কি দেখলে? এসে আমাকে ঢুকতে দেয়নি। পাড়া ছেলে অনেক লোকে বলে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমাকে ঢুকতে দেবো না। আমাকে ধাক্কা ঢুকি মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ তারপরে তো পুলিশে আসলো, বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার দেখে নাও। পুলিশের সাথে গিয়ে দেখলাম, টর্চ মারলো, ওই জায়গা শেষ। ও দেখি না ওই গলায় চিত হয়ে পড়ে আছে। ওই গলায় ওর না ওই ম্যাচিং ওর না। কারণটা তো আমার বউয়ের সাথে কারোর সাথে কিছু আগ্রহ নেই। ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো। হটস্পট আজ এখানে শেষ করছে, তবে আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন টিভি9 বাংলার সঙ্গে থাকুন।